যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আমি কয়েকদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন পেপারগুলো আছে ইতিহাস ভূগোল বাংলা সেগুলো সলভ করছি, অল্প অল্প করেই করছি যাতে ভিডিও বড় না হয় এবং চট করে দেখে নিতে পারে তারা। এর আগে আমি এমসিকিউ সলভ করেছিলাম এবং একটি কমেন্ট বক্সে কোশ্চেন এসছে যে এগুলো সঠিক কিনা। দেখো, সঠিক তো বটেই, একদম সঠিক। এবং আমি আজকের যে কোশ্চেন পেপারগুলো সলভ করব সেগুলো যে সঠিকই বলছি সেটা প্রুফ সমেত আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কোথা থেকে বলছি। আমি বই থেকেই তুলেই বলছি, ঠিক আছে? এবং দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে, এর আগে মীরা ষড়যন্ত্র মামলা অবধি আমি সলভ করে দিয়েছি। 4-1 দেখো, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো এখানে 4 নম্বরে আছে। কোথা থেকে আমি বলছি তোমরা দেখে নাও। দেখো, মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব বা ফলাফল লেখো। দেখো, এখানে তো রয়েছে, আমি সেগুলো দেখেই বলছি, বা আমার বিভিন্ন রকমের রেফারেন্স বই আছে সেগুলো থেকেই আমি বলছি। তা মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব বলতে গেলে বলতে হয় যে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো বলতে গেলে বলতে হয় যে মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এর গুরুত্ব সুদূর প্রসারী। প্রথমত, প্রজাস্বত্ব আইন পাস হয়েছিল মুন্ডা বিদ্রোহের ভয়াবহতা রক্ষা করে। সরকার মুন্ডাদের অভাব অভিযোগ নিরসনের জন্য 1908 খ্রিস্টাব্দে মেদিনীপুরে প্রজাস্বত্ব আইন, ছোটনাগপুর 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে তাদেরই জমি থেকে উচ্ছেদ এবং বেগার প্রথা নিষিদ্ধ করা হয়। খুদকাটি প্রথা স্বীকৃতি জানানো হয় খুদকাটি প্রথাকে। আর রাজনৈতিক চেতনা বৃদ্ধি হয়েছিল। মুন্ডারা স্বাধীন মুন্ডা রাজ চেয়েছিল, সেটা কিন্তু ব্যর্থ হলেও এদের রাজনৈতিক চেতনা এবং মর্যাদা বোধ বৃদ্ধি পায়। বিরসা সম্প্রদায়, অতঃপর যে বিরসা সম্প্রদায় ছিল নামে একটি উপজাতি শাখা ছিল, সেটি আত্মপ্রকাশ করে এবং বিদ্রোহের যিনি নেতা বিরসা মুন্ডা, তিনি ভগবান রূপে পূজিত হতে থাকেন। সুতরাং মুন্ডা বিদ্রোহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো, নীল বিদ্রোহে আছে শিক্ষিত বাঙালি সমাজের কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের বিশেষ ভূমিকা ছিল। সেই কারণে নীল বিদ্রোহ এত গুরুত্বপূর্ণ রয়েছে এবং নীল বিদ্রোহ সফলও হয়েছিল। দেখো, সংবাদপত্রের ভূমিকা তো অনস্বীকার্য রয়েছে। সংবাদপত্রের যে সম্পাদক যারা ছিলেন, যেমন সংবাদপত্রের সম্পাদকগণ বিভিন্ন পত্রপত্রিকায় নীলকর ও তাদের নায়েব গোমস্তাদের নির্মম যে অত্যাচারের কথা, অকথ্য অত্যাচারের কথা, কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরেন। এক্ষেত্রে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু প্যাট্রিয়ট, দ্বারকানাথ বিদ্যাভূষণের সোম প্রকাশ, ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এখানে খবরাখবর যেগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলো যথেষ্ট প্রমাণ গ্রাহ্য হিসেবে তুলে ধরা হয়েছিল। সাহিত্যিকের ভূমিকা তো রয়েছে, বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে চাষিদের উৎসাহিত করা। এক্ষেত্রে দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন ক্ষেত্রে তারা অর্থ দিয়েও নীল চাষিদের সাহায্য করতেন। আইনজীবীদের যথেষ্ট ভূমিকা ছিল। নীল বিদ্রোহে আইনজীবীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রসন্নকুমার ঠাকুর, শম্ভুনাথ পণ্ডিত প্রমুখ বিনা পারিশ্রমিকে নীল চাষিদের হয়ে আইন লড়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটায় আসছি সেটা হচ্ছে সভ্যতার বিকাশে যানবাহনের যে যোগাযোগ ব্যবস্থা সেটার প্রসঙ্গে, ঠিক আছে? সেটার প্রসঙ্গে বলি। আচ্ছা, দেখো, প্রথম অধ্যায়টিতেই এটা রয়েছে, যেটা হচ্ছে যানবাহন যোগাযোগ ব্যবস্থা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান।
একটি দেশের, একটি জাতির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতীয়তাবাদী বিকাশের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অতুলনীয়। ঠিক আছে। প্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে বর্তমান যুগে ইন্টারনেট ব্যবস্থার প্রসার পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে। যানবাহন বলতে মূলত জল, স্থল, আকাশপথের যানকেই বোঝায়। এগুলোর মধ্যে নৌকা, গরুর গাড়ি, জাহাজ, মোটর গাড়ি, রেলগাড়ি, আকাশযান ইত্যাদি রয়েছে। যোগাযোগ ব্যবস্থা যদি বলতে হয়, যেটাকে বলা হয় কমিউনিকেশান, সেটা কিন্তু বজায় থাকে টেলিগ্রাফ, টেলিফোন, বেতার, দূরদর্শন, ইন্টারনেট, ফ্যাক্স, চিঠি, মোবাইল ফোন প্রভৃতির দ্বারা। যদি এর গুরুত্ব বলতে হয় তাহলে বলতে হয় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে ইমেল, মেসেজ, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আকাশপথে বিভিন্ন ধরনের যোগাযোগ স্থাপিত হয়েছে। আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি হয়েছে যে দ্রুত উন্নতিও দেখা যাচ্ছে, সংগঠিত হয়েছে। আর্থিক উন্নয়ন ঘটেছে, যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহনের মাধ্যমে আর্থিক উন্নয়ন ঘটেছে। ঠিক আছে। এবং সাম্রাজ্যবাদী শোষণ, যেটা রেলপথ বিস্তারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যই এশিয়া এবং আফ্রিকার সঙ্গে অনুন্নত দেশগুলোর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সংযোগ রক্ষা সম্ভব হয়েছে। এবং এর ফলে যে একটা কোথাও পৃথিবীর কোন মানুষটা, কোন দেশের মানুষটা খারাপ আছে সেটা সম্বন্ধে সহজেই অবহিত হওয়া যাচ্ছে। যানবাহনের মাধ্যমে যেটা হচ্ছে, যদি পর্যালোচনা করতে হয় তাহলে অন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য, পরিবহন প্রভৃতির কিছুর উন্নতি, জীবনযাত্রা সহজ হয়ে যাওয়া, উপনিবেশ এর বিস্তার, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পরিবহন ইত্যাদির কথা কিন্তু এই যানবাহনের ইতিহাস থেকে জানা যায়। তাই যানবাহনের ইতিহাস কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি সংবাদপত্র হিসেবে সোমপ্রকাশের গুরুত্ব। দেখো, সোমপ্রকাশের যদি গুরুত্ব বলা যায় তাহলে বলতে হয় যে সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদিত একটি পত্রিকা। এই পত্রিকাতে যথেষ্ট সাহসিকতার সঙ্গে লেখালেখি করা হতো। এখানে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবিস্তারে বলা হয়েছিল, যার জন্য একটি শর্ট কোশ্চেন তো আসেই যে সোমপ্রকাশ কেন নিষিদ্ধ হয়ে যায়। এই কারণে সোমপ্রকাশ নিষিদ্ধ হয়েছিল, ব্রিটিশরা সোমপ্রকাশ নিষিদ্ধ করে দিয়েছিল। আর এখানে দেখো কয়েকটি বৈশিষ্ট্য তো রয়েছে, যেটা হচ্ছে সোমপ্রকাশ ছিল মার্জিত, রুচি সম্পন্ন বুদ্ধিজীবীদের একটি পত্রিকা। এর ভাষা ছিল সহজ, সরল, প্রাঞ্জল, নির্ভীক সমালোচনা করা ছিল এই সংবাদপত্রের প্রধান কাজ। সেই কারণে সোমপ্রকাশের গুরুত্ব কিন্তু অপরিসীম। সোমপ্রকাশ এই কারণে উদারপন্থী ছিল, শিক্ষিত বাঙালির প্রধান মুখপত্র ছিল। ঠিক আছে। সেই কারণে সোমপ্রকাশ গুরুত্ব অসামান্য। দেখো, যদি তুমি বলো, এবার পরের কোশ্চেন যেটা আসছি, দেশীয় রাজ্যগুলোর ভারত ভুক্তির বিষয়ে প্যাটেলের ভূমিকা। সেখানে দেশীয় রাজ্যগুলোতে প্রিন্সলি স্টেট ছিল, জানো ব্রিটিশ যুগে প্রায় 610টিরও অধিক প্রিন্সলি স্টেট ছিল। এবং যখন লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা ডোমিনিয়ন হবে, কেউ চাইলে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে, কেউ চাইলে ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে, আবার কেউ চাইলে নিজে স্বায়ত্ত শাসনে থাকতে পারবে, এটা মাউন্টব্যাটেনের প্রস্তাব ছিল। সেই কারণে কি হয়েছিল, দেশীয় রাজ্যগুলো অনেক ক্ষেত্রেই স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিল। ঠিক আছে। তখন প্যাটেল কি করেছিলেন, প্যাটেল দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্তি করার জন্য তিনি কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত তিনি বলেছিলেন সুযোগ সুবিধা, খেতাব, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। কূটনৈতিক চাপ তিনি সৃষ্টি করেছিলেন। প্রজা বিদ্রোহ যদি ঘটে তাহলে কিন্তু কেন্দ্র বা ভারত তাদের কোনো সাহায্য করবে না, প্রজা বিদ্রোহের ভীতি তো রয়েছে।
সামরিক অভিযানের পদক্ষেপও হতে পারে। বৈদেশিক আক্রমণ হলেও কিন্তু তাদেরকে সাহায্য করা হবে না। এই কারণে তিনি ভারতভুক্তির দলিল তৈরি করেন। প্রাথমিক পদক্ষেপ রূপে তিনি জানান প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ক্ষেত্রে ভারতের সঙ্গে যেসব দেশীয় রাজ্যগুলো সামঞ্জস্য রয়েছে সেগুলো ভারতভুক্ত হওয়া উচিত। তা না হলে 15ই আগস্টের পর প্রজাবিদ্রোহ হলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, যেহেতু তারা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ। বলা বাহুল্য, জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ সহ বাকি সব রাষ্ট্র ভারতভুক্তির দলিলে সাইন করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। বাকিগুলো আমি পরের এপিসোডে অবশ্যই বলে দেবো।